you had your first class test, and from your result, we have decided that we have conduct the class test once again. But we have to conduct our first midterm exam. আমাদের ফার্স্ট মিডটার্ম এক্সামটা আমাদের শীঘ্রই কন্ডাক্ট করতে হবে। আমি একটু বলে দিব যে কখন মিডটার্মটা হবে, কখন কি হবে। আফটার দ্য ক্লাস আমি একটু শিডিউলটা বলে দিব। হ্যাঁ, সো উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য চ্যাপ্টার পার্সোনালিটি। পার্সোনালিটিটা আমরা পড়েছি, হোয়াট ইজ পার্সোনালিটি, what are the determinants of personality. Then we discuss about the big five personality: openness to experience, conscientiousness, extroversion, agreeableness, neuroticism. Now we are discussing about the major personality traits, specific personality traits. তার মধ্যে আমরা পড়ছি locus of control। একটু রিভিউ করে দিচ্ছি। locus of control means who is controlling you, whether you are controlled by your internal competency capacity by yourself or you are controlling by the external environment. So যদি আপনি আপনার নিজে দ্বারা কন্ট্রোল হন তাহলে সেটাকে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল বলছে, আর যদি বাইরের এনভায়রনমেন্ট দ্বারা ইনফ্লুয়েন্সড হন দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল। নেক্সট আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কোর সেলফ ইভ্যালুয়েশন, দ্যাট মিন্স হাউ সামবডি ইভ্যালুয়েট thyself, evaluate himself or herself. তো কোর্স সেলফ ইভ্যালুয়েশন বলতে বুঝাচ্ছি সেলফ ইভ্যালুয়েশন। হ্যাঁ, সো কিভাবে নিজেকে ইভ্যালুয়েট করি, নিজে কম্পিটেন্সিটা কি সেভাবে ইভ্যালুয়েট করাটাকে বলছে কোর্স সেলফ ইভ্যালুয়েশন। দেন উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাকিয়াভেলিনিজম। আমরা বলেছি এটা ব্যাকগ্রাউন্ডটা কি, যে ইতালিয়ান রাইটার নিকোলো ম্যাকিয়াভেলি, ওনার নাম অনুযায়ী এই পার্সোনালিটিটা হয়েছে। নিকোলো ম্যাকিয়াভেলির একটা বইয়ের নাম আমি বলেছি দ্য প্রিন্স। সেখানে উনি রণনীতি যুদ্ধনীতি নিয়ে বলেছে যে এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার। সো অর্গানাইজেশনের কথাটা সত্যি যে ইন অর্গানাইজেশন some you will find some employees who will gain the positions, who will take the promotion, who will take the advantages from the organization, from the boss, from the superior at any cost, by hooks or by crooks. তখন এটাকে আমরা বলছি ম্যাকিয়াভেলিনিজম পার্সোনালিটি। দেন উই ডিসকাস অ্যাবাউট দ্য নার্সিসিজম। এটার ব্যাকগ্রাউন্ডটা বলেছি। নার্সিসিজম এটা একটা পৌরাণিক বা মাইথোলজিক্যাল ক্যারেক্টার অনুযায়ী আসছে নার্সিকাস। নার্সিকাস খুব অ্যারোগেন্ট ছিল, তার একটা গ্র্যান্ডিয়াস ফিলিংস অফ ইম্পর্টেন্ট ছিল। সে নিজেকে সবচেয়ে ভালো মনে করতো, সে অন্য যুক্তি তর্ক নিত না। যে তার যে এই যে গ্র্যান্ডিয়াস ফিলিংসটা, তার যে এই অ্যারোগেন্সটা, এই অ্যারোগ্যান্সটার কারণে সে কি করে, সে অন্যদের সাথে কাজ করতে পারে না। সেই জন্য এই নার্সিকাসের নাম অনুযায়ী পার্সনটি হচ্ছে নার্সিসিজম। দেন উই ডিসকাস অ্যাবাউট সেলফ এস্টিম। সেলফ এস্টিমটা আলাদা করে পড়াবো না। সেলফ এস্টিমটা অনেকটা সেলফ কো রিভলিউশনের মতোই। এখানে আলাদা করে যেটা পড়াবো সেটা হচ্ছে সেলফ মনিটরিং। সেলফ মনিটরিং দুই ধরনের সেলফ মনিটরিং হয়, হাই সেলফ মনিটরিং, লো সেলফ মনিটরিং। হোয়াট ইজ সেলফ মনিটরিং? Self monitoring is the ability of the person, ability of any person, ability of the employee, how they adjust in new situation, নতুন সিচুয়েশনে বা চেঞ্জড সিচুয়েশনে বা একটু অ্যাডভার্স সিচুয়েশনে হাউ সামবডি কোপ উইথ দিস সিচুয়েশন, এর উপর বেসিস করে আমরা বলছি সেলফ মনিটরিং। ইফ সামবডি গট দ্য ক্যাপাসিটি টু অ্যাডজাস্ট উইথ এনি সর্ট অফ সিচুয়েশন, তার পার্সনটিকে আমরা বলছি হাই সেলফ মনিটরিং। অনেক সময় অর্গানাইজেশনের পলিসি চেঞ্জ হয়, কালচার চেঞ্জ হয়, সুপিরিয়র চেঞ্জ হয়, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়, রুলস রেগুলেশন চেঞ্জ হয়, অ্যান্ড ডিউ টু দ্য চেঞ্জ সাম এমপ্লয়িজ ফেল টু অ্যাডজাস্ট উইথ দিস চেঞ্জ, তখন এটাকে আমরা বলছি লো সেলফ মনিটরিং। ওকে, সো কোন ধরনের এমপ্লয়ি ভালো, কোন ধরনের পার্সেন্টেজটা অর্গানাইজেশনের জন্য বেটার প্রফিট লিডিং, বেটার প্রোডাক্টিভ, হাই সেলফ মনিটরিং না লো সেলফ মনিটরিং? আমার তো মনে হয় অফকোর্স হাই সেলফ। ডেফিনেটলি হাই সেলফ, বিকজ স্পেশালি আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি। আপনারা সবাই জানেন এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল এই যে ফেজটা আছে, সেই ফেজের প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইট ইজ টেক বেসড।
আর সেকেন্ড যেই ফিচারটা আছে, ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে ইটস র্যাপিড চেঞ্জিং। অর্গানাইজেশন গুলো হাইলি ভলেটাইল, হাইলি চেঞ্জিং, র্যাপিড চেঞ্জিং। সো এই যে অর্গানাইজেশন র্যাপিড চেঞ্জিং, এই র্যাপিড চেঞ্জটা কিরকম হতে পারে? এটা হতে পারে এক্সটার্নাল এনভায়রনমেন্ট চেঞ্জ। যেমন করোনার কারণে অর্গানাইজেশন একটা রেডিক্যাল চেঞ্জ হয়েছে, তার ট্রেডিশনাল অফিস থেকে চলে গেছে কি সে অনলাইন অফিসে সে চলে গেল। অর্গানাইজেশন গো ফর সাম ডাউনসাইজিং, অর্গানাইজেশন পলিসি রিলেটেড চেঞ্জ আসলো, অর্গানাইজেশনের কালচার চেঞ্জ আসছে, অর্গানাইজেশনের রুলস রেগুলেশন চেঞ্জ আসছে। এখন কেউ যদি অ্যাডজাস্ট করতে না পারে এই চেঞ্জের সাথে, তাকে আমরা বলছি লো সেলফ মনিটরিং। তখন ডিউ টু আনঅ্যাডজাস্টমেন্ট উইথ দিস চেঞ্জিং এনভায়রনমেন্ট, তার পারফরমেন্স হয়ে যাবে লোয়ার। সেই জন্য উই আর অলওয়েজ লুকিং ফর দ্য এমপ্লয়িজ হু গট দ্য হাই সেলফ মনিটরিং পার্সোনালিটি। তারপরে রিস্ক টেকিং, এটা আসলে ডিসকাস করার তেমন দরকার নাই, এটা ডিসকাস করি। পার্সোনালিটি এ এন্ড টাইপ বি পার্সোনালিটি। টাইপ এ এবং বি পার্সোনালিটি দুইটা হচ্ছে কমপ্লিটলি অপোজিট, কমপ্লিটলি রিভার্স পার্সোনালিটি। টাইপ এ হচ্ছে কারা? কিছু লোক আছে দেখবেন যে দে আর টকিং টু rapidly, they are walking too fast, they are thinking too fast, they are highly anxious, they are impatient, তারা সারাক্ষণ একটা অস্থিরতার মধ্যে থাকে। যে লোকগুলি অস্থিরতার মধ্যে থাকে তাদেরকে আমরা বলছি টাইপ এ পার্সোনালিটি। On the contrary, some people who are highly lazy, they usually do not respond to the situation rapidly, immediately, ঠিক আছে? তাদের মধ্যে সেন্স অফ আর্জেন্সি নাই, তখন তাদেরকে আমরা বলছি টাইপ বি পার্সোনালিটি। সো এখন প্রশ্ন হতে পারে যে আমরা আসলে কোন ধরনের পার্সোনালিটি খুঁজছি? এই দুইটা টাইপ এ এবং টাইপ বি পড়ানোর উদ্দেশ্য হচ্ছে both type A and B are extreme type of personality. These sort of employees who got the type A and B personality, they usually are not the ideal employees in the organization. তারা এক্সট্রিম পর্যায়ে পড়ে। সো তার মাঝামাঝি যে এমপ্লয়ি গুলো আমরা পাই তাদেরকে আমরা সাধারণত প্রেফার করি। কারণ টাইপ বি এ হচ্ছে হাইলি এক্সট্রিম, সে হাইলি ইমপেশেন্ট, সে খুব এক্সাইটেড থাকে, সে তাড়াতাড়ি কথা বলে, তাড়াতাড়ি চিন্তা করে। আর টাইপ বি তার ঠিক অপোজিট, সে ইমিডিয়েট সিচুয়েশন কি রেসপন্স করতে পারে না। দুইটার কোনোটাই ভালো না, দুইটার কোলাবোরেশন থাকতে হয়, একটা ব্যালেন্স সিচুয়েশন থাকতে হয়। সেজন্য আমরা এটা বললাম যে টাইপ এ কি এবং টাইপ বি কি। এবং লাস্ট যেটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে হাই ফ্লায়ার্স। ওকে, হাই ফ্লায়ার্স বলতে বোঝাচ্ছি যারা হাইলি অ্যাম্বিশিয়াস, the person who got the high ambition, ড্রিম, বিগ ড্রিমস, তাদেরকে আমরা বলছি হাই ফ্লায়ার্স। অর্গানাইজেশন এই ধরনের পার্সোনালিটিকে স্পেশালি, অর্গানাইজেশনের একটা টার্মিনোলজি আছে, আপনারা যারা মেজর ইন এইচআরএম নিয়েছেন তারা কিছুদিন পরে জানতে পারবেন, অথবা যারা অর্গানাইজেশনে চাকরি করছেন তারা এই টার্মিনোলজিটা কিছুদিন পরে শুনবেন। সেটা হচ্ছে অর্গানাইজেশন যখন তার হিউম্যান রিসোর্স প্ল্যানিং গুলো করে, এই হিউম্যান রিসোর্স প্ল্যানিংটা কি? হিউম্যান রিসোর্স প্ল্যানিং হচ্ছে এস্টিমেটিং দ্য ডিমান্ড, that means how many employees are needed for the organizations and how many employees are needed for which positions. Okay, so organization তার যখন ডিমান্ডটা এস্টিমেট করে যে কতজন লোক লাগবে এবং কোন পজিশনের লোক লাগবে, এটাকে আমরা বলছি হিউম্যান রিসোর্স প্ল্যানিং। অর্গানাইজেশনে সাধারণত এমপ্লয়ি গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ম্যানেজারেল লেভেল এমপ্লয়িজ, একটা হচ্ছে নন ম্যানেজারেল লেভেল এমপ্লয়িজ। ম্যানেজারেল লেভেল এমপ্লয়িজ আর কল্ড হোয়াইট কালার এমপ্লয়িজ, নন ম্যানেজারেল লেভেল এমপ্লয়িজ আর কল্ড ব্লু কালার এমপ্লয়িজ। সো whenever we are seeking blue color employees, that means non managerial level employees, usually we go for external sources, বাইরের থেকে usually লোকগুলা বেশি আসে। On the contrary, whenever organization thinking about white collar employees, especially organization is thinking about the top positions, তখন তার ইন্টারনাল সোর্স এবং ইন্টারনাল সোর্সের একটা স্পেসিফিক একটা অ্যাপ্রোচ আছে, সেটাকে আমরা বলছি সাকসেশন প্ল্যানিং। সাকসেশন প্ল্যানিং, যেমন আমি যদি ইনফর্মালি এক্সাম্পল দিই, আগের দিনের রাজাদের কিন্তু অনেক ওয়াইফ থাকতো, ইজন্ট ইট? একজন রাজা বলা হয় যে আপনার সম্রাট আকবরের প্রায় 113 জন ওয়াইফ ছিল।
কেউ ওয়াইফ, কেউ দ্যাট মিনস কেউ আবার সাব ওয়াইফ, দ্যাট মিনস পত্নী উপপত্নী সব মিলে তাদের আবার অনেকগুলা বেবি ছিল। কিন্তু কয়জন রাজা হতো? ইউজুয়ালি একজনই, কিন্তু তার পরবর্তীতে একজনই রাজা হতো। এখন কে রাজা হয়? ইউজুয়ালি দেখা যায় যেই ছেলেটা বড়, সেই ছেলেটা পরবর্তী রাজা হয়। কিন্তু যেই ছেলেটা বড় সেই ছেলেটাই যে রাজা হয় তা না, অনেক সময় দেখা যাচ্ছে মেজর ছেলেও রাজা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যখন হিস্ট্রি পড়বেন, স্পেশালি মোগলদের হিস্ট্রি তো যদি আপনারা পড়েন, তখন দেখবেন যে প্রচুর এইরকম দ্বন্দ্ব আমরা দেখতে পাই। সো অনেক সময় দেখা যায় যে বড় ভাই হলো না, ট্রেডিশন অনুযায়ী বড় ভাই হওয়ার কথা, কিন্তু বড় ভাই হলো না, হয়ে গেল মেজো ভাই। কারণ বয়সটা এখানে শুধুমাত্র ফ্যাক্ট না, তার কম্পিটেন্সি, তার যুদ্ধবিদ্যা, তার রাজ্য পরিচালনার কম্পিটেন্সি, এগুলো কিন্তু বিবেচনা করছে। সো এই যে একজন রাজা যখন রিটায়ারমেন্টে যাবে বা মারা যাবে, তার পরবর্তীতে কে রাজা হবে, এটাকে আমরা বলছি সাকসেশন প্ল্যানিং, উত্তরাধিকারী নির্ধারণ। এখান থেকেই কিন্তু অর্গানাইজেশন এই সাকসেশন প্ল্যানিংটা, কনসেপ্টটা তার আপনার কনসেপ্টে নিয়ে আসছে সাকসেশন প্ল্যানিং। কিরকম? সাপোজ CEO of X organization, he is going to retire within 6 months, অথবা এই সিইও অন্য অর্গানাইজেশনে চলে যাবে, হু উইল ফিল আপ দ্যাট পজিশন, এই পজিশনটা কে ফিল আপ করবে? সো এই জন্য যে প্ল্যান গুলা করে রাখি আমরা, সেই প্ল্যানটাকে আমরা বলছি সাকসেশন প্ল্যানিং। যে একটা টপ পজিশনে বা একটা সিও না, একজন ডিএমডি বা একজন জেনারেল ম্যানেজার, যাদেরকে আমরা বলছি ব্লু কালার এমপ্লয়িজ, একটা জেনারেল ম্যানেজার চলে যাবে, একটা জেনারেল ম্যানেজারের পোস্ট খালি হলো, বা উনি he left the job, he go for retirement, he shifted his job to another organization, so who will fill up this position? আরেকজন হয়তো বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আছে, he will fill up that position. সো এই যে অর্গানাইজেশন যে হায়ারার্কি আছে, হ্যাঁ, যেটা আমরা বলি অর্গানোগ্রাম, এই যে অর্গানাইজেশনের হায়ারার্কি, ধরেন একজন সিইওর পজিশন খালি হয়ে গেল বা একজন এমডির পজিশন খালি হলো, হু উইল টেক দ্য চার্জ অফ এমডি? ডিএমডি চার্জ নিল। এখন এই যে ডিএমডি কে আপনি এমডি বানিয়ে দিলেন, এখন তার ডিএমডির পজিশনটা তো খালি হয়ে গেছে, তাহলে হু উইল টেক দ্য চার্জ অফ ডিএমডি? হয়তো বা একজন জেনারেল ম্যানেজার ডিএমডি চার্জ নিল। এইভাবে যখন অর্গানাইজেশন টপ পজিশনের যখন ভ্যাকেন্ট হবে, সেই ভ্যাকেন্ট পজিশনটা কিভাবে ফিল আপ করা হবে, তার যে প্ল্যান, সেটার নাম হচ্ছে সাকসেশন প্ল্যানিং। তার মানে বুঝতে পারছি সাকসেশন প্ল্যানিং ইজ অ্যাবসলিউটলি রিলেটেড টু প্ল্যানিং ফর টপ এক্সিকিউটিভস, ব্লু কালার এমপ্লয়িজ, অর্গানাইজেশনের টপ পজিশনসটা কিভাবে হবে। পলিটিক্যাল টিমে এরকম থাকে, অর্গানাইজেশন গুলোতে এরকম থাকে। ধরেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী রিটায়ারমেন্টে গেল ওনার দল থেকে, হ্যাঁ, আওয়ামী লীগ থেকে, তাহলে ওনার জায়গায় কে আসবে? আবার যেই লোকটা আওয়ামী লীগের সভাপতি হবে, উনি আগে হয়তো সহ সভাপতি ছিল, ওনার পজিশনটা কে ফিল আপ করবে? সো প্রত্যেক দলেরও কিন্তু এরকম প্ল্যান আছে, প্রত্যেক অর্গানাইজেশন এরকম প্ল্যান আছে, এগুলোকে আমরা বলছি সাকসেশন প্ল্যানিং। তাহলে কেন সাকসেশন প্ল্যানিং এর এত গল্প বললাম যখন হাই ফ্লাই পড়াচ্ছি? সো অর্গানাইজেশন যখন তার সাকসেশন প্ল্যানিংটা করে, ট্রেডিশনাল অর্গানাইজেশন ডেভেলপড দেয়ার সাকসেশন প্ল্যানিং অন দ্য বেসিস অফ দেয়ার এজ অফ দ্য এমপ্লয়ি। ওই যে বললাম রাজাদের গল্প বললাম, সেই অনুযায়ী কিন্তু তাদের সাকসেশন প্ল্যানিং গুলা করতো ট্রেডিশনাল অর্গানাইজেশন গুলো। বাট হোয়াট হ্যাপেন ইন কেস অফ মডার্ন অর্গানাইজেশন? এখন দেখা যাচ্ছে অধিকাংশ অর্গানাইজেশন আপনি যদি দেখতে পান, ওয়ার্ল্ডের যে লিডিং অর্গানাইজেশন গুলো আছে, হ্যাঁ, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে বড় বড় অর্গানাইজেশন গুলো, কিন্তু তাদের যেই সিও নির্ধারণ করছে, সেখানে কিন্তু এইজটাকে শুধুমাত্র কনসিডারেশনে আনছে না। অ্যালং উইথ এজ কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে তার কম্পিটেন্সি, তার ক্যাপাবিলিটি, তার পার্সোনালিটি প্যাটার্ন, এগুলোকে কনসিডার আনছে। আমরা যদি দেখতে পাই যে সুন্দর পিচাই, সুন্দর পিচাই তো আমরা নাম সবাই জানি, তাই না? জি স্যার। উনি কি? স্যার গুগলের সিইও। আচ্ছা, গুগলের একটা মাদার কনসার্ন আছে, সেটার নাম কি?
অ্যালফাবেট মনে হয় স্যার। অ্যাবসলিউটলি, গুগল কিন্তু সাবসিডিয়ারি, মাদার অর্গানাইজ, যেমন একটা আমরা সাবসিডিয়ারি এবং মাদার অর্গানাইজেশন তো বুঝি না, মাদার অর্গানাইজেশনটা কিন্তু অ্যালফাবেট। থ্যাংক ইউ স্যার। সো এই যে সুন্দর পিচাই কিন্তু হি ইজ দ্য সিও অফ অ্যালফাবেট, ঠিক আছে, এন্ড গুগল মানে সাবসিডিয়ারি গুগল অ্যাজ ওয়েল এস। তার বয়স কত সুন্দর পিচার বয়স? সুন্দর পিচার বোধহয় 3-4 বছর হয়েছে দায়িত্ব নিয়েছে, তাই না? 3-4 বছর তো হবেই আমার যতদূর মনে পড়ে। তো উনি যখন দায়িত্ব নিয়েছে তার বয়স কত? 45 ছিল? জি স্যার, এরকম অ্যারাউন্ড এরকমই ছিল। 44-45 হবে। একটা 45-44 বয়সের একটা ছেলেই বলা যায় যে টেক দ্য চার্জ অফ ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। এখন যদি শুধু বয়সের বিবেচনা করতো তাহলে কি তাকে সেই দায়িত্বটা দিত? না। তার মানে মডার্ন অর্গানাইজেশন গুলো তার যেই সাকসেশন প্ল্যানিংটা করছে, এখন সাকসেশন প্ল্যানিং এর ক্ষেত্রে শুধুমাত্র ইয়েটা কনসিডার করছে না যে তার এমপ্লয়ির বয়স কত, বরং তার কম্পিটেন্সি ক্যাপাবিলিটিটাকে ইয়ে করছে। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে নাও অর্গানাইজেশন ইজ ডেভেলপিং দ্য সাকসেশন প্ল্যানিং অন দ্য বেসিস অফ ভেরিয়াস ক্রাইটেরিয়া, যে তার এক্সপিরিয়েন্স, তার এজ, তার কম্পিটেন্সি এন্ড পার্সোনালিটি। পার্সোনালিটি কি? অ্যাকর্ডিং টু ফর্বস ম্যাগাজিন, আপনারা ফর্বস ম্যাগাজিনের নাম শুনেছেন, এটা বিজনেসের জন্য খুব প্রমিনেন্ট একটা ম্যাগাজিন। ফর্বস ম্যাগাজিন ওয়ার্ল্ডের টপ 500 সিওর উপর একটা সার্ভে করেছিল যে হোয়াট মেক্স সামবডি এ সিও, কোন জিনিসটা সিও বানায়, কাউকে সিও বানায় কোন জিনিসটা। এবং এই সার্ভে থেকে ওয়ার্ল্ডের টপ 500 সিওর উপর কিন্তু করেছে। এবং এই সার্ভের ফাইন্ডিংসটা কি জানেন? 1 নম্বর যেটা আসে সেটা হচ্ছে পার্সোনালিটি। ইট ইজ পার্সোনালিটি হোয়াট মেক্স সামওয়ান সিও। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন আসছে সেকেন্ডে। সো পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং স্যার আমি একটু একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ শিওর স্যার, 1 মিনিট আমি শেষ করে তারপর প্রশ্ন নিচ্ছি সবার কাছ থেকে। সো বলা হচ্ছে যে যারা হাই ফ্লায়ার্স দে আর হাইলি অ্যাম্বিশাস। সে নিজে অ্যাম্বিশাস, হি অর শি ইজ অ্যাম্বিশাস অ্যাবাউট হিজ অর হার অর্গানাইজেশন। সে ভাবে তার অর্গানাইজেশনটা এত বড় করব, এত বড় করব। সো দেখা যায় তাদের কম্পিটেন্সি, যারা সাকসেশন প্ল্যানিং করে, যাদেরকে ফিউচার সিও ভাবা হয়, তাদের কম্পিটেন্সি মোটামুটি কাছাকাছি থাকে। এক্সপিরিয়েন্সও খুব বড় ধরনের পার্থক্য হয় না, পার্থক্য হয়ে যায় তাদের পার্সোনালিটি প্যাটার্নে। সো অর্গানাইজেশন ইজ লুকিং ফর দ্যাট পারসন অ্যাজ দেয়ার সিও হু গট দ্য হাই ফ্লায়ার পার্সোনালিটি, যে হাইলি অ্যাম্বিশাস, highly dreamer, because there is a saying that nothing happen unless first there is a dream. আপনি যদি মনে করেন যে আমি ওয়ার্ল্ডের নাম্বার 1 অর্গানাইজেশন হব, আপনি যদি এটা মনে না করেন, আপনি আপনার অর্গানাইজেশনকে সেই পজিশনে নিতে পারবেন না। সেই জন্য অর্গানাইজেশনের সার্ভে থেকে দেখা গেছে যে পার্সোনালিটিটা ইজ দ্য কি ডিটারমিনেন্টস অফ মেকিং সামবডি এ ইফেক্টিভ সিও। সেই জন্য হাই ফ্লায়ার্স পার্সোনালিটি যারা ক্যারি করে, আপনি যারা হাইলি অ্যাম্বিশাস, যারা বিগ ড্রিমার্স, তাদেরকে কিন্তু সাধারণত অর্গানাইজেশন চুজ করে। এই হচ্ছে আমাদের পার্সোনালিটি। ওকে, সো ফ্লোর ইজ ওপেন ফর ইউ। এখন চাইলে প্রশ্ন করতে পারেন। আসলে এই প্রশ্নটা ওই এর সাথে রিলেটেড না, জাস্ট সম্পর্ক। এই যে আপনি বললেন যে এই একজন এক্সিকিউটিভ চলে গেলে আমরা পরবর্তী হাই ফ্লায়ার দিব, ওই পজিশন খালি হইলে ওই পজিশনের জন্য যিনি হাই ফ্লায়ার্স তাকে দিব। হ্যাঁ, তো আমরা অর্গানাইজেশনে এরকম একটা প্ল্যান থাকা দরকার যে কাকে কাকে তৈরি করা দরকার লোক। কিন্তু অর্গানাইজেশনে যদি তৈরি করার মতো সেই রকম ক্যাপাবিলিটিও না থাকে, আমরা কি তাদেরকে কি করি? সাধারণত ফায়ার করব নাকি কি করব? শেষের সেন্টেন্সটা বুঝতে পারিনি স্যার। যদি প্ল্যান না থাকে, মানে এইরকম লোক তৈরি করব, এরপরে কে আসবে, ওই পজিশনে কে আসবে, সেই ভ্যাকেন্সিতে কে আসবে, সেই রকম ভাবে আমরা তৈরি করার চেষ্টা করি আর কি সাধারণত। কিন্তু তৈরি করতে গিয়ে এলো তো তৈরি হয় না অনেকে, মানে নাই এরকম, তার ক্যাপাবিলিটি নেই। তখন কি আমরা কি করি সাধারণত আপনাদের ম্যানেজমেন্টে? ওই পজিশনে কাউকে হায়ার করে তাকে তৈরি করেন, নাকি যে আছে তাকে বাদ দিয়ে দেন? Succession planning, usually succession planning is internal approaches, internal recruitment sources. হ্যাঁ, সো প্রথম উত্তরটা হচ্ছে যে আমরা ভিতর থেকে লোক নেই ইউজুয়ালি। কারণ কি,
যিনি টপ এক্সিকিউটিভ হয় হি মাস্ট গট দ্য এক্সপিরিয়েন্স রিগার্ডিং দ্য কালচার অফ দ্য অর্গানাইজেশন। পুরো অর্গানাইজেশন কালচার সম্পর্কে একটা ধারণা থাকা তার, স্বচ্ছ ধারণা থাকা তার জরুরি, যেটা সাধারণত ইন্টারনাল এমপ্লয়িতে থাকে। সেই জন্য এটাকে আমরা সাকসেশন প্ল্যানিং দিয়েছি। কারণ হচ্ছে কি, আমাদের সিইওরা কিন্তু প্রতিদিন তার অর্গানাইজেশন চেঞ্জ করে যায় না। আমাদের সিইওরা কিন্তু ইভেন 2-3 মাস 6 মাস পর পর যায় না। দেখা যায় এক এক অর্গানাইজেশন সিইও কিন্তু তারা 2-3 বছর 4 বছর 5 বছর, কোন অর্গানাইজেশন 10 বছরের চাকরি করে। সো টপ এক্সিকিউটিভ ডাজ নট কন্টেইন অনলি সিইও, তার যে অ্যাসিস্ট্যান্ট গুলো আছে যেমন সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, তাকে আমরা টপ এক্সিকিউটিভ বলছি, সিওও চিফ অপারেটিং অফিসার, তারপর ডিএমডি, তারপর অথবা এডিশনাল এমডি বা জেনারেল ম্যানেজার, সেই পুরোটা কি আমরা টপ এক্সিকিউটিভের ক্লাস্টারে নিয়ে আসছি। তো এখন স্যারের প্রশ্ন হচ্ছে, যদি এটা তৈরি না হয়, তৈরি করার জন্য অর্গানাইজেশন এই প্রজেক্টটা হাতে নেয়, সেটার নাম হচ্ছে সাকসেশন প্ল্যানিং। হ্যাঁ, যাতে তৈরি হয়। যদি তৈরি না হয়, দ্যাট ইজ দ্য ফেলিওর অফ এইচআর ডিপার্টমেন্ট। এইচআর ডিপার্টমেন্টের ব্যর্থতা যে আমরা তৈরি করতে পারিনি। সেই ক্ষেত্রে অবশ্যই ইউ মাস্ট হায়ার টপ এক্সিকিউটিভ ফ্রম দ্য এক্সটার্নাল সোর্সেস। সবাই যে ইন্টারনালি টপ এক্সিকিউটিভ নেন তা না। অনেক সময় তো আমরা দেখতে পাই যে এক ব্যাংকের এমডি আরেক ব্যাংকে গিয়ে জয়েন করেছে, কই সেখানে তো সাকসেশন প্ল্যানিং কাজ করেনি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম আমরা অনেক দেখতে পাই। সো সাকসেশন প্ল্যানিং হচ্ছে যে আমি আমার ভিতর থেকেই এমন একটা ফিউচার টপ এক্সিকিউটিভ পুল তৈরি করব হু ক্যান ব্যাক আপ দিস সর্ট অফ সিচুয়েশন। যেমন আমি এক্সাম্পল দিই, ম্যাকডোনাল্ডস তার সাকসেশন প্ল্যানিংটা কিভাবে করেছে। ম্যাকডোনাল্ডস এর সাকসেশন প্ল্যানিংটা হচ্ছে এরকম, they can fill up the top positions within 3 hours of the retirement or of the vacancy of that top positions. তো আপনার যদি টপ পজিশন ভ্যাকেন্ট হয়ে যায়, খালি হয়ে যায়, ম্যাকডোনাল্ডস 3 ঘন্টার ভিতরে সেই পজিশন ফিল আপ করে ফেলতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এত তাড়াহুড়া কেন পজিশনটা? কারণ হচ্ছে দেখেন, একটা অর্গানাইজেশন যদি লোয়ার লেভেল এমপ্লয়ি 5 জন 10 জন 7 জন না থাকে, তাহলে কিন্তু কিচ্ছু যায় আসে না। চিন্তা করেন একটা দেশে যদি একটা একটা ইউনিভার্সিটি ভিসি কতক্ষণ না থাকে, তার খুব বেশি একটা ইমপ্যাক্ট পড়বে না। বা একটা ব্যাংকের যদি প্রাইম মিনিস্টার পজিশনটা খালি 2-3 মাস ধরে, ইট উইল হ্যাজ ট্রিমেন্ডাস ইফেক্ট ওভার দ্য অর্গানাইজেশন। সেই জন্য একটা অর্গানাইজেশন লোয়ার লেভেল এমপ্লয়ি কিছু না থাকলেও তেমন একটা ইমপ্যাক্ট পড়ে না, কিন্তু টপ পজিশন যদি লম্বা সময় কোনো জটিলতার কারণে খালি থাকে, তার উপরে ট্রিমেন্ডাস নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে। সেই জন্য অর্গানাইজেশন এই প্রস্তুতিটা রাখে, এই প্রস্তুতিটাকে আমরা বলছি সাকসেশন প্ল্যানিং। যদি সে তার এইচআর ডিপার্টমেন্ট তো শুধুমাত্র লোক নেওয়া ট্রেনিং দেওয়া না, এইচআর ডিপার্টমেন্ট তো এখন সেজন্য আমরা এইচআর কে আরো এক্সটেন্ডেড ভার্সন করে দিয়েছি, সেটার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট গুলো এখন 10 বছর 15 বছর 20 বছরের প্ল্যান করে রাখছে সবাই। হ্যাঁ, সো তারা যদি 20 বছরের প্ল্যান করে রাখছে, তার মানে ডেফিনেটলি দেয়ার হ্যাভ সাম সাকসেশন প্ল্যানিং অ্যাজ ওয়েল। সো অর্গানাইজেশন এইচআর ডিপার্টমেন্ট যদি ফেল করে, তখন আমাদের তো বাইরে থেকে আনতে হবে, আমাদের কোনো উপায় নেই। শুধু এই রিজন না যে বাইরে থেকে আনবো এইচআর ডিপার্টমেন্ট ফেল করলো, অনেক সময় আমরা দেখতে পাই যে ফ্রম ইন্টারনাল সোর্সেস উই মে নট গেট সাচ কম্পিটেন্ট এমপ্লয়ি, বরং বাইরের থেকে আনলে আমরা একটা কম্পিটেন্ট এমপ্লয়ি পাবো, সেক্ষেত্রে আমি বাইরের থেকে আনতে পারি, কিন্তু ভিতর থেকে করে রাখা ভালো। এই হচ্ছে তাহলে তো এই চারটা ডিসিপ্লিনের মধ্যে বিজনেসের এই হিউম্যান রিসোর্স ডিসিপ্লিন তো খুবই পাওয়ারফুল প্রসপেক্টিভ। আমি তো বুঝি নাই আগে। স্পেশালি আমাদের দেশে হিউম্যান রিসোর্সের ট্রেন্ডটা শুরু হচ্ছে লাস্ট 1 ডিকেড, কিন্তু থ্রুআউট দ্য গ্লোব, আমি যদি তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি অর্গানাইজেশনের, যদি অ্যাডাম স্মিথের নাম আপনারা শুনেছেন, হি ইজ কল্ড ফাদার অফ ইকোনমিক্স। নট অনলি স্মিথ, তার ওয়েলথ অফ নেশনস বইয়ে বলেছিল যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন চারটা: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার। এখন আবার নতুন একটা এডিশন হয়েছে নলেজ। তো অর্গানাইজেশন তার একটা ভ্যালু চেইন মডেল করে, বা সে একটা বিভিন্ন রকমের তার রিসোর্স অ্যানালাইসিসের জন্য সে মডেল ইউজ করে। তার মধ্যে যেমন বললাম ভ্যালু চেইন মডেল একটা আছে, তার মধ্যে আপনার আছে এটাকে আমরা বলি ভ্রাইন মডেল, VRINE, ভ্রাইন। মানে একটা রিসোর্সকে, ধরেন আপনার বাসায় একটা কম্পিউটার আছে বা আপনার 1 কোটি টাকা আছে, এটা আসলে রিসোর্স কিনা এটাকে টেস্টিং করার যে মডেল, এগুলোকে আমরা বলি ভ্রাইন মডেল বা ভ্যালু চেইন মডেল। তো এই যে ভ্রাইন মডেলে দেখা যায় যে
একটা অর্গানাইজেশনের যে রিসোর্স গুলা শুধুমাত্র আমরা হিউম্যান রিসোর্স কি রিসোর্স বলি। কারণ বলা হয় যে আদার রিসোর্সেস আর ইনঅ্যাক্টিভ রিসোর্সেস, অনলি হিউম্যান রিসোর্স আর অ্যাক্টিভ রিসোর্সেস, and other resource become activated when it is touched by the experienced or activate human resource. Suppose আপনার একটা খুব অ্যাডভান্স টেকনোলজি আছে, আপনার বাসায় একটা খুব লেটেস্ট কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, বাট ইউ ডু নট নো হাউ টু রান দিস ল্যাপটপ, হাউ টু রান দিস কম্পিউটার। আগে ট্রেডিশনাল অর্গানাইজেশন মনে করতো কম্পিউটার আছে, দ্যাটস মাই রিসোর্স। না, বলা হচ্ছে যে আপনার এই কম্পিউটারটা যে আছে বা মেশিনারিটা আছে, বাট ইউ ডু নট নো হাউ টু রান দিস মেশিনারি, আপনার সেই ওয়ার্কফোর্স নাই টু রান দিস অপারেট দিস মেশিনারিজ, তাহলে সেই রিসোর্সটা কিন্তু রিসোর্স না, সেটা আপনার জন্য বার্ডেন, আপনার স্পেস খাচ্ছে, আপনার টাকা খেয়ে ফেলছে। তাহলে কখন এটা রিসোর্স হবে? when it is touched by the human resource. আপনি ক্লাসরুমের কথা চিন্তা করেন, আপনার ক্লাসরুমে প্রজেক্টর, কম্পিউটার, বাট নোবডি নোজ হাউ টু রান দিস প্রজেক্টর, তাহলে এই ক্লাসরুমে তো প্রজেক্টর কোনো রিসোর্স না। সেই জন্য অর্গানাইজেশন, মডার্ন অর্গানাইজেশন শুধুমাত্র এখন হিউম্যান রিসোর্সকে রিসোর্স কনসিডার করে, এবং সে মনে করে যে অন্যান্য রিসোর্স গুলোকে অ্যাক্টিভেট করার জন্য ইউ মাস্ট ফার্স্ট অ্যাক্টিভেট আর মেক ইউর ওয়ার্কফোর্স অর এমপ্লয়িজ কম্পিটেন্ট, তাহলে আপনার অন্যান্য রিসোর্স গুলো কাজ করবে। আর সেকেন্ডলি যেটা ব্রায়ান মডেলে বলা হচ্ছে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এখন তো অর্গানাইজেশন খুব কম্পিটিটিভ না, একজন একজনের সাথে হাইলি কম্পিটিটিভ, একজন দেখবেন যে একটা মডেল বের করছে, পরের দিন আরেকজন একটা মডেল বের করে ফেলছে। তো বলা হচ্ছে হাউ উইল গেট দ্য কম্পিটিটিভ এজ ইন দ্য মার্কেট, মার্কেটে কিভাবে আপনি ইউনিক হবেন, ডিস্টিংটিভ হবেন, আপনি কিভাবে মার্কেট লিডার হবেন। বলা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ দ্য ডিস্টিংটিভ ক্যাপাবিলিটিস, দ্যাট মিনস ইউ মাস্ট হ্যাভ সাচ ক্যাপাবিলিটিস হুইচ ইজ আনকমন টু ইউর কম্পিটিটর, আপনার কম্পিটিটরের সেই কম্পিটেন্সিটা নাই যেটা আপনার আছে। তো দেখা যাচ্ছে যে তাহলে প্রশ্ন করা হচ্ছে যে কিভাবে এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায়। বলা হচ্ছে অন্যান্য রিসোর্সে পাবেন না, অনলি হিউম্যান রিসোর্স ইজ আনইমিটেবল। অন্যান্য রিসোর্স আপনি একটা বিল্ডিং করলেন, আপনার কম্পিটিটর দেখবেন যে 2 মাসের ভিতরে সে বিল্ডিং করে ফেলছে। আপনি একটা মেশিনারিজ ইনস্টল করলেন, আপনার কম্পিটিটর 1 মাসের ভিতরে সে মেশিনারিজ ইনস্টল করলো। বাট ইফ ইউ হায়ার such an experienced, such a versatile CEO in your organization, আপনার কম্পিটিটর সেটা দেখে কপি করতে পারবে না, and here you'll get the competitive advantage over your competitor. সেই জন্য এইচআরএম হচ্ছে সবচেয়ে এখন সবচেয়ে ভার্সেটাইল আলোচিত জিনিস। এবং এইচআরএম এর একসময় শুধু এইচআরএম বলতে আমরা রিক্রুটমেন্ট সিলেকশন পড়তাম, যেটাকে আমরা বলি পার্সোনাল ম্যানেজমেন্ট। এখন এইচআরএম কিন্তু একটা বিগ ডাটার একটা অংশ। ওয়ার্ল্ডে যে বড় বড় রিসার্চ গুলো হচ্ছে বিগ ডাটা রিলেটেড, তো সেখানে এইচআরএম, সাইকোলজি, তারপর ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। ইমোশনাল, দ্যাট মিনস এইচআরএম এর যে একটা মানুষের যে ডাইভার্সিফিকেশন, সেটা নিয়ে কাজ করা শুরু হয়েছে। সো ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ হচ্ছে প্রচুর। কারণ কি, যেহেতু অর্গানাইজেশন গুলো বলছি যে তার এইচআরএম হচ্ছে সবচেয়ে ইউনিক রিসোর্সেস, সেই জন্য এইচআরএম এর কে একদম খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করছে। স্যার, হোপফুলি ইউ গেট ইউ আনসার। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। এই হচ্ছে আমাদের পার্সোনালিটি। কারো কি কোনো কোশ্চেন আছে? তাহলে আই উইল মুভ টু দ্য নেক্সট চ্যাপ্টার। পার্সোনালিটি থেকে কোনো ইয়ে আছে? সো আমি একটু আমাদের প্ল্যানটা একটু বলে নিই যে নেক্সট এক্সাম গুলো কবে, কোনটা কি হবে, আমি একবার বলে দিই আপনাদেরকে। হ্যাঁ, 1 মিনিট সময় দিবেন। আমাদের নেক্সট উইকে আমাদের ফার্স্ট মিড টার্মটা হবে, ঠিক আছে? দ্যাট মিন্স 13 তারিখ। সিলেবাসটা হচ্ছে পার্সোনালিটি, দেন পারসেপশন, এই যে একটু পরেই পারসেপশনটা পড়াবে, ছোট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।
এই দুইটা চ্যাপ্টারের উপর হবে, পার্সোনালিটি এন্ড পারসেপশন। আমাদের এই সেমিস্টারটা কবে শেষ হবে? একাডেমিক ক্যালেন্ডারটা কি আছে কারো কাছে? 27 তারিখে স্যার, সরি 27 তারিখ, 27 তারিখ, মার্চের 27 তারিখ। মার্চের 27 তারিখ স্যার। 27 তারিখ। তাহলে আমাদের সেকেন্ড মিটটা হবে 27 তারিখ। সেটার সিলেবাসটা আগে থেকে বলে রাখি। সেখানে থাকবে হচ্ছে পাওয়ার এন্ড পলিটিক্স, আর থাকবে হচ্ছে কনফ্লিক্ট, অর্গানাইজেশন কনফ্লিক্ট। আপনার একটা ক্লাস টেস্ট আবার দিবেন বলেছেন, তাই না? জি স্যার, আমার হয় নাই স্যার, সাবমিট হয়ে গেছে স্যার। জি স্যার। দিব স্যার। সাবমিট না, যারা করেছেন না দেখেছি 3-4 বেশি ইউজুয়ালি পান নাই, 2-1 শুধু 6-7 পেয়েছেন, আর অধিকাংশ আমার নেই। পেয়েছেন। আমার মনে হয় দ্যাট ইজ নট সাফিশিয়েন্ট। 3-4 করে পেলে গ্রেড পুরো ফেল করবে। জি স্যার। স্যার এমসিকিউটা বেশি টাফ হয়ে যাচ্ছে, অ্যানালিটিক্যাল সব তো কনসেপচুয়াল স্যার, কিছু থিওরি থাক, কিছু এমসিকিউ থাক। করা আছে, হ্যাঁ, যে কোনটা কিভাবে